সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, শুরু হচ্ছে উদীয়মান আবৃত্তি শিল্পীদের নিয়ে বিজয় FM 71.0 এর সাপ্তাহিক ম্যাগাজিন অনুষ্ঠান কাব্যের ভুবনে। সাথে আছি আমি মোসাম্মদ বাবলি আক্তার এবং আমি শ্রী স্বপন বর্মন। আশা করি আপনিও থাকবেন আমাদের সাথে পুরোটা সময় জুড়ে। অনুষ্ঠানের শুরুতে একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি। বিজয় FM 71.0 একটি অনলাইন রেডিও স্টেশন, যা শুধুমাত্র বিজয় FM এর অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রচারিত হচ্ছে। তবে খুব শীঘ্রই শুনতে পাবেন অ্যাপসের মাধ্যমে। শ্রোতা বন্ধুরা, কবিতা আমাদের মনের কথা বলে। কবিতার প্রত্যেকটি শব্দ যেন হৃদয়কে ব্যাকুল করে, জাগিয়ে তোলে আমাদের বোধ শক্তিকে। তো আর কথা বাড়াবো না, আজকে বেশ কয়েকজন আবৃত্তি শিল্পী আমাদের সাথে সংযুক্ত রয়েছেন। চলে যাব আমাদের প্রথম আবৃত্তি শিল্পীর কাছে। এবারে কবিতা আবৃত্তি করবেন দীপিকা দত্ত, হেমসেন লেন, বড়ুয়াগলি, চট্টগ্রাম থেকে। তিনি আমাদের বেশ কয়েকটি কবিতা শোনাবেন। প্রথমেই শুনব নির্মলেন্দু গুণের লেখা শুধু তোমার জন্য কবিতাটি। নমস্কার, আমি দীপিকা দত্ত। প্রথমে আবৃত্তি করছি নির্মলেন্দু গুণের একটি সুন্দর কবিতা। কবিতা শুধু তোমার জন্য, কবি নির্মলেন্দু গুণ। কতবার যে আমি তোমাকে স্পর্শ করতে গিয়েও গুটিয়ে নিয়েছি হাত, সে কথা ঈশ্বর জানেন। তোমাকে ভালোবাসার কথা বলতে গিয়েও কতবার যে আমি সে কথা বলিনি, সে কথা আমার ঈশ্বর জানেন। তোমার হাতে মৃদু কড়া নাড়ার শব্দ শুনে জেগে উঠবার জন্য দরজার সঙ্গে চুম্বকের মতো আমি গেঁথে রেখেছিলাম আমার কর্ণজীবন। তুমি এসে আমাকে ডেকে বলবে, আই ওঠো। আমি আমি আর আমি এ কি শুনলাম? এমতো উল্লাসে নিজেকে নিক্ষেপ করব তোমার উদ্দেশ্যে। কতবার যে এরকম একটি দৃশ্যের কথা আমি মনে মনে কল্পনা করেছি, সে কথা আমার ঈশ্বর জানেন। আমার চুল পেকেছে তোমার জন্য, আমার গায়ে জ্বর এসেছে তোমার জন্য। আমার ঈশ্বর জানেন আমার মৃত্যু হবে তোমার জন্য। তারপর অনেক দিন পর একদিন তুমিও জানবে আমি জন্মেছিলাম তোমার জন্য, শুধু তোমার জন্য। সুপ্রিয় শ্রোতা, আমরা দীপিকা দত্তের প্রথম কবিতাটি শুনলাম। এবার ওনার কণ্ঠে আমরা শুনব দ্বিতীয় কবিতাটি, কবি রেদওয়ান মাসুদের লেখা কবিতা কথোপকথন 5। এবার আবৃত্তি করছি কবিতা কথোপকথন 5, কবি রেদওয়ান মাসুদ। কেমন আছো? যেমন তুমি কল্পনা করেছো, আমি তো জানি তুমি বেশ আছো। তোমার কল্পনা কি মিথ্যে হয়? হয়তো। যেমন মন বলে তুমি ফিরবে। আমার চোখের দিকে তাকিয়ে দেখো, কি দেখি? দুটি নদী, আর কিছু? ঢেউ যেন আছড়ে পড়ছে কুলহারা তীরে। তোমার চোখেও কি তাই? তাকিয়ে দেখো, কিছু কি পেলে? শুধু শুকনো বালু। এই নদীটাতে একসময় প্রচন্ড স্রোত ছিল, কিন্তু হঠাৎ করে শুকিয়ে গেল কিভাবে? চোখে এখন আর জল আসে না, চলে এখন আবার একটু কাঁদে। কার জন্য কাঁদো? অনেক তো কেঁদেছো, আজ না হয় আর একটু কাঁদো। কিন্তু চোখে যদি জল না আসে, তাহলে কি আর তাকে কান্না বলে? বাদ দাও এসব কথা। আচ্ছা, তুমি এখন আর নদীর পাড়ে বসে বাঁশি বাজাও না? সেই নদীও শুকিয়ে গেছে, আজ না হয় আমার চোখের দিকে তাকিয়ে একটু বাঁশি বাজাও। বাঁশিতে এখন আর সুর ওঠে না, কেন? বাঁশিও কি শুকিয়ে গেছে? না। তবে বাঁশি বাজাতে যে সুর লাগে, সেটা কি তুমি জানো? হ্যাঁ, জানি। বুকের ভেতর এখন আর আগের মতো সুর নেই, কিন্তু আমার কানে যেন তোমার সেই বাঁশির সুর এখনো বাজছে। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করতে পারি? একটা কেন, আজ তোমার যত খুশি জিজ্ঞেস করতে পারি।
তোমার চোখে আজ এত ঢেউ কেন? নদীতে ঝড় উঠলে তো হবে, হঠাৎ করে তোমার হৃদয়ে এত ঝড়? তোমার হৃদয়ে কি ঝড় ওঠেনি? এই চোখে ঢেউ নেই, তাই বুঝতে পারছি না। কিন্তু তোমার হাত কাঁপছে কেন? আমার বুকে হাত দিয়ে দেখো। এ কি, তোমার হৃদয়ে তো ঢেউ বলছে। এগুলো ঢেউ না, তাহলে? হৃদয়ে রক্তক্ষরণ ঝর্ণা হয়ে ঝরছে। তাহলে তো তুমি আর বেশি দিন বাঁচবে না। আমি তো সেই কবেই মরে গেছি। তাহলে আমার সামনে দাঁড়িয়ে আছো যে? হ্যাঁ, ঠিকই বলেছ। তোমার সামনে এখন যাকে দেখছো, এটা সেই আমি। তাহলে তুমি কে? একটা জিন্দা লাশ। না, এ হতে পারে না। কেন পারে না? যেদিন আমাকে ফেলে চলে গেলে, সেদিন কি একটুকুও মনে হয়নি তোমায় ছাড়া আমি একটি মৃত কঙ্কাল মাত্র? হ্যাঁ, হয়েছিল। তাহলে আজ আবার জিজ্ঞেস করছো কেন আমি কে? বাদ দাও এসব কথা। আচ্ছা, আমি যেদিন চলে গিয়েছিলাম তখন থেকে তুমি কি ভাবতে? মন বলে তুমি ফিরবে, আর কিছু না। আজ যদি বলি তোমার সেই ভাবনা সত্যি হয়েছে, বাস্তবে না স্বপ্নে? আমার বুকে হাত দিয়ে দেখো। এ কি, চোখের মতো তোমার বুকেও তো ঢেউ আছড়ে পড়ছে। এখন বুঝেছ, স্বপ্নে না বাস্তবে? বুঝলাম, কিন্তু এতদিনে জমে থাকা বরফ হঠাৎ করে বলল কিভাবে? কখনো ঘুড়ি উড়িয়েছ? হ্যাঁ, উড়িয়েছি। সুতোয় টান পড়লে ঘুড়ি আবার চলে আসে। এখন তো বুঝতে পেরেছো? বুঝলাম, কিন্তু আমি তো সেই ঘুড়ি খোলা আকাশে ছেড়ে দিয়েছি। এ কি, তোমার চোখে জল কেন? তুমি না বললে শুকিয়ে গেছে? হৃদয়ে টান পড়েছে প্রাপ্তি? তোমার সুতোয় কি টান পড়েছে? তাহলে চলো এক সুতোয় আবার পেঁচিয়ে যাই। কিন্তু কোনো কিন্তু নেই। তাহলে আজ থেকে আমি তোমার সেই সুতোয় বাঁধা ঘুড়ি, আর তুমি আমার সেই মনের বাগানে ফুটে থাকা গোলাপের কলি। ধন্যবাদ দীপিকা দত্তকে। এবারে তার পরের কবিতাটি শুনব রেদওয়ান মাসুদের লেখা তোমাকে ভালোবাসি কবিতাটি। এখন আবৃত্তি করছি কবিতা তোমাকে ভালোবাসি, কবি রেদওয়ান মাসুদ। আমি কখনো বলবো না তোমাকে ভালোবাসি, হৃদয় ডাকছে তোমার কাছে আসি। শুধু আমার চোখের দিকে একবার তাকিয়ে দেখো, চোখ কি বলে তখনই বুঝবে তুমি কতটা ভালোবাসি তোমায় আমি। আমি কখনো বলবো না তোমাকে ভালোবাসি, কাছে এসো একবার, তোমায় দেখি। শুধু কান দিয়ে নীরবে আমার কথা শুনো, শ্রুতি কেমন, কণ্ঠ কি বলে, তখনই বুঝবে তুমি কতটা ভালোবাসি তোমায় আমি। আমি কখনো বলবো না তোমাকে ভালোবাসি, কাছে এসো, মন খুলে হাসি। শুধু আমার হাতে একবার স্পর্শ করে দেখো, কাঁপছে তোমার হৃদয়খানি, আর তখনই বুঝবে তুমি কতটা ভালোবাসো আমায় তুমি। দীপিকা দত্ত আমাদের যে কয়েকটি কবিতা আবৃত্তি করে শোনালেন সবগুলোই মনোমুগ্ধকর ছিল। আমরা এবার আমাদের পরের আবৃত্তি শিল্পী আবদুল্লাহ জহুরি, যিনি যুক্ত হয়েছেন জুরি মৌলভীবাজার থেকে, ওনার কণ্ঠে শুনব আরও 3টি কবিতা। চলুন প্রথম কবিতা যদি নির্বাসন দাও, সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা এই কবিতাটি আমরা শুনে আসি আবদুল্লাহ জহুরির কণ্ঠে। স্বাগতম সবাইকে বিজয় FM 71.0-তে। আমি আবদুল্লাহ জহুরি যুক্ত রয়েছি সিলেটের মৌলভীবাজার থেকে। আমি আবৃত্তি করব কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের রচনা করা যদি নির্বাসন দাও কবিতাটি। যদি নির্বাসন দাও আমি অষ্টে অঙ্গুরি ছোঁয়াবো, আমি বিষ পান করে মরে যাব। বিষণ্ণ আলো এই বাংলাদেশ, নদীর শিয়রে ঝুঁকে পড়া মেঘ, প্রান্তর দিগন্ত নির্নিমেষ, এ আমারও 3.5 হাত ভূমি। যদি নির্বাসন দাও
আমি অষ্টে অঙ্গুরি ছোঁয়াবো, আমি বিষ পান করে মরে যাব। দান খেতে চাপ চাপ রক্ত, এইখানে ঝরেছিল মানুষের ঘাম। এখনো স্নানের আগে কেউ কেউ করে থাকে নদীকে প্রণাম। এখনো নদীর বুকে মোচার খোলায় ঘুরে লুটেরা ফেরারি। শহরে বন্দরে এত অগ্নিবৃষ্টি, বৃষ্টিতে চিক্কন তবু একটি অপরূপ ভোর। বাজারে ক্ষুরতা, গ্রামের অনহিংসা, বাতাবি লেবুর গাছে জোনাকির ঝিকমিক খেলা, বিশাল প্রাসাদে বসে কাপুরুষতার মেলা। বুলেট বিস্ফোরণ, শট তঞ্চকের এত ছদ্মবেশ, রাত্রির শিশিরে কাঁপে ঘাস ফুল, এ আমারই 3.5 হাত ভূমি। যদি নির্বাসন দাও আমি অষ্টে অঙ্গুরি ছোঁয়াবো, আমি বিষ পান করে মরে যাব। কুয়াশার মধ্যে এক শিশু যায় ভোরের স্কুলে, নিতর দিঘির পাড়ে বসে আছে বক। আমি কি ভুলেছি সব স্মৃতি, তুমি এত প্রতারক? আমি কি দেখিনি কোনো মন্থর বিকেলে শিমুল তোলার ওরাউরি? মুষের ঘাড়ির মতো পরিশ্রমী মানুষের পাশে শিউলি ফুলের মতো বালিকার হাসি? নিইনি কি খেজুর রসের ঘ্রাণ, শুনিনি কি দুপুরে চিলের তীক্ষ্ণ স্বর? বিষণ্ণ আলো এই বাংলাদেশ, এ আমারই 3.5 হাত ভূমি। যদি নির্বাসন দাও আমি অষ্টে অঙ্গুরি ছোঁয়াবো, আমি বিষ পান করে মরে যাব। এবার পুনরায় আবদুল্লাহ জহুরীর কণ্ঠে শুনব শামসুর রহমানের লেখা এই কবিতাটি দৃশ্য থেকে দৃশ্যান্তর। শিরোনাম দৃশ্য থেকে দৃশ্যান্তর। রচনা করেছেন কবি শামসুর রহমান। কি করে যে এত দ্রুত কণ্টকিত আধারে ঢুকে পড়েছি টের পাইনি। পথে কজন অন্ধপথিক আমাকে স্বেচ্ছায় দিব্যি কথা বলার ভঙ্গিতে মুগ্ধ করে ফেলল, টের পাইনি। ওরা কখন আমাকে ছেড়ে গেল বুঝিনি। আমার কাপড়ে অনেক কাঁটা জড়িয়ে গেল, কখন টেরই পাইনি। হঠাৎ এক কর্কশ আওয়াজ আমাকে কামড়ে ধরেছে বারবার। এদিক সেদিক তাকাতেই দূরের এক গাছের ডালে অসামান্য এক পাখিকে দেখি, যার কণ্ঠস্বর কখনো কর্কশ আর কখনো মধুর সুর ছড়িয়ে দিচ্ছে অচেনা নির্জন বুনো জায়গায়। আমার যাত্রা থামে না। সূর্যের তেজ ম্লান হতেই প্রশান্ত অধূরে গাছতলায় একজন বুজুর্গকে দেখতে পাই। কে যেন আমাকে তার দিকে টেনে নিয়ে যায়। পক্ষকে সালেম তাকান আমার দিকে অপরূপ দৃষ্টি মেলে, হাতে তার অজানা কেতাব। ইচ্ছে হলো তার পা ছুঁয়ে অবনত হই, পরক্ষণে দৃশ্য মুছে যায়। আমি মেঘমালার দিকে তাকিয়ে নতুন এক কবিতার প্রতিমা পেয়ে যাই। আড়াল ফুটে আসমানে ভাসমান কার্পেট প্রবীণ যাত্রী তাকান আমার দিকে হাসিস্নাত দৃষ্টিতে। আবদুল্লাহ জহুরীর সর্বশেষ কবিতাটি শুনব কোনোদিন দেখব না, লিখেছেন জীবনানন্দ দাশ। আমি আবৃত্তি করছি কোনোদিন দেখিব না। রচনা করেছেন কবি জীবনানন্দ দাশ। কোনোদিন দেখিব না তারে আমি, হেমন্তে পাখিবে ধান আষাঢ়ের রাতে, কালো মেঘ নিংড়ায়ে সবুজ বাঁশের বন গেয়ে যাবে উচ্ছ্বাসের গান। সারা রাত তবু আমি সাপচরা অন্ধ পথে, বেনুবনে তাহার সন্ধান পাব নাকে। পুকুরের পারে সে আসিবে না কোনোদিন, হাসিনীর সাথে সে কোনো জোছনায় আর আসিবে না, আসিবে না কখনো প্রভাতে। যখন দুপুরে রোদে অপরাজিতার মুখ হয়ে থাকে ম্লান, যখন মেঘের রঙে পথহারা ধার কাক পেয়ে গেছে ঘরের সন্ধান। ধূসর সন্ধ্যায় সেই আসিবে না সে এখানে, এইখানে ধুন্দুল্লতাতে জোনাকি আসিবে শুধু, ঝিঝি শুধু। সারা রাত কথা কবে ঘাসে আর ঘাসে, বাদুর উড়িবে শুধু পাখনা বিজায় নিয়ে, শান্ত হয়ে রাতের বাতাসে। প্রতিটি নক্ষত্র তার স্থান খুঁজে জেগে রবে প্রতিটির পাশে। নীরব দোসর কণা লেগে রবে তুচ্ছ অনুকণাটির শ্বাসে। অন্ধকারে তুমি সখী চলে গেলে দূরে তবু, হৃদয়ের গভীর বিশ্বাসে অসতের শাখা ওই ধুলিতেছে, আলো আসে ভোর হয়ে আসে। সুপ্রিয় শ্রোতা, আপনাদের জানিয়ে রাখি আপনারা শুনছেন বিজয় FM 71.0 এর সাপ্তাহিক ম্যাগাজিন অনুষ্ঠান কাব্যের ভুবনে।
এ পর্যায়ে আমাদের সাথে কবিতা আবৃত্তির জন্য যুক্ত হয়েছেন সৈয়দা দ্যুতি। তিনি আমাদের সাথে সংযুক্ত হয়েছেন গেন্ডারিয়া, ঢাকা থেকে। চলুন আমরা শুনি ওনার প্রথম আবৃত্তি আমি সেই মেয়ে, লিখেছেন শুভ দাশগুপ্ত। আসসালামু আলাইকুম। আমি সৈয়দা দ্যুতি, পেশায় একজন শিক্ষিকা। পাঠ করছি শুভ দাশগুপ্তর আমি সেই মেয়ে কবিতাটি। আমি সেই মেয়ে। বাসে, ট্রেনে, ট্রামে, রাস্তায় আপনি যাকে রোজ দেখেন, যার শাড়ি, কপালের টিপ, কানের দুল আর পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন। আর আরো অনেক কিছুই দেখতে পাবার স্বপ্ন দেখেন। স্বপ্ন যাকে ইচ্ছে মতন দেখেন, আমি সেই মেয়ে। আপনার ধর্মে নিষিদ্ধ আর রাতের গভীরে যাকে বস্তি থেকে তুলে আনতে পাই বরকন্দাজ পাঠান, আর সুসজ্জিত বিছানায় যার জন্য অপেক্ষায় অধীর হয় আপনার রাজীয় লামপট্ট, আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে। আসামের চা বাগানের ঝুপড়িকামিন বস্তি থেকে যাকে আপনি নিয়ে যেতে চান সাহেবী বাংলোয় মধ্যরাতে। ফায়ার প্লেসের ঝলসে ওঠা আলোর মদিরায় চোখে দেখতে চান যার অনাবৃত শরীর, আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে যাকে নিয়ে আপনি মগ্ন হতে চান গঙ্গার ধারে, কিংবা ভিক্টোরিয়ার সবুজে, কিংবা সিনেমা হলের নীল অন্ধকারে, যার চোখে আপনি এঁকে দিতে চান ঝুঠা স্বপ্নের কাজল, আর ফুরিয়ে যাওয়া সিগারেটের প্যাকেটের মতো যাকে পথের পাশে ছুঁড়ে ফেলে আপনার ফুল সাজানো গাড়ি শুভ বিবাহ সম্পন্ন করতে ছুটে যায় শহরের পথে। কোণে দেখা আলোর গোধূলিতে একা দাঁড়িয়ে থাকা আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে। সংসারের অসময়ে আমি ভরসা। আমার ছাত্র পড়ানো টাকায় মায়ের ওষুধ কেনা হয়, আমার বাড়তি রোজগারে ভাইয়ের বই কেনা হয়। আমার সমস্ত শরীর প্রবল বৃষ্টিতে ভিজতে থাকে। কালো আকাশ মাথায় নিয়ে আমি ছাতা হয়ে থাকি। ছাতার নিচে সুখে বাঁচে সংসার। হ্যাঁ, আমি সেই মেয়ে। আপনারা আমার জন্য অনেক করেছেন। সাহিত্যে, কাব্যে, শাস্ত্রে, লোকাচারে আমাকে মা বলে পুজো করেছেন। প্রকৃতি বলে আদিক্ষেতা করেছেন। আর শহরগঞ্জের কানাগলিতে ঠোঁটের রং মাখিয়ে কুপি হাতে দাঁড় করিয়েও দিয়েছেন। হ্যাঁ, আমি সেই মেয়ে। একদিন, হয়তো অন্য কোনো একদিন, আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠবো অসামান্যা। খোলা চুল মেঘের মতো ঢাকবে আমার খোলা পিঠ, দু চোখে জ্বলবে ভীষণ আগুন, কপাল ঠিকরে বেরুবে ভয়ঙ্কর তেজর রশ্মি, হাতে ঝলসে উঠবে সেই খড়গ। দুপায়ের নুপুরে বেজে উঠবে রণদুন্ধুভি, নৃশংস অট্ট হাসিতে ভরে উঠবে আকাশ। দেবতারাও আতঙ্কে স্তব্ধ হয়ে বলতে থাকবেন, মহামেঘ প্রভাং ঘোরাং মুক্তকেশিং চতুর্ভুজাং কালিকাং দক্ষিণাং মুন্ডমালা বিভূষিতা। বিভৎস দাবানলের মতো আমি এগোতে থাকবো, আর আমার এগিয়ে যাওয়ার পথের দুপাশে মুন্ডহীন অসংখ্য দেহ ছটফট করতে থাকবে। সভ্যতার দেহ, প্রগতির দেহ, উন্নতির দেহ, সমাজের দেহ। হয়তো আমি সেই মেয়ে। হয়তোবা। সত্যি অসাধারণ আবৃত্তি, যা আমাদের সবাইকে মনোমুগ্ধকর করে তোলে, এবং আশা করি আপনাদেরকেও আজকের অনুষ্ঠানটি খুবই ভালো লাগছে। অনুষ্ঠানের এ পর্যায়ে শুনব সৈয়দা দ্যুতির কণ্ঠেই দ্বিতীয় কবিতা বাংলার মুখ আমি দেখিয়াছি, লিখেছেন জীবনানন্দ দাশ। চলুন আমরা আবৃত্তিটি শুনে আসি। পাঠ করছি জীবনানন্দ দাশের
বাংলার মুখ কবিতাটি। বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। অন্ধকারে জেগে উঠে ডুমুরের গাছে চেয়ে দেখি, ছাতার মতো বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি। চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ, জাম, বট, কাঁঠালের, হিজলের, অশ্বথের করে আছে চুপ। ফণি মনসার ঝোপে সটিবনে তাহাদের ছায়া পড়িয়াছে। মধুকর ডিঙা থেকে না জানি সে কবে চাঁদ চম্পার কাছে এমনি হিজল, বট, তমালের নীল ছায়া বাংলার অপরূপ রূপ দেখেছিল। বেহুলাও একদিন গাঙুরের জলে ভেলা নিয়ে কৃষ্ণদাসীর জ্যোৎস্না যখন মরিয়া গেছে নদীর চড়ায়, সোনালী ধানের পাশে অসংখ্য অশ্বত্থ বট দেখেছিল। হায়, শ্যামার নরম গান শুনেছিল। একদিন অমরায় গিয়ে ছিন্ন খঞ্জনার মতো যখন সে নেচেছিল ইন্দিরের সভায়, বাংলার নদ নদী, ভাট ফুল, ঘুঙুরের মতো তার কেঁদেছিল পায়। আমরা ওনার কণ্ঠে সর্বশেষ কবিতাটি শুনব, জীবনানন্দ দাশের কবিতা বনলতা সেন। আশা করি সবার ভালো লাগবে। পাঠ করছি জীবনানন্দ দাশের বনলতা সেন কবিতাটি। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে। অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে, সেখানে ছিলাম আমি। আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন। আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। চুল তার কবেকার অন্ধকার বিরিশার নিশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য, অতি দূর সমুদ্রের পরে হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা। সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনির দ্বীপের ভেতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে। বলছে সে, এতদিন কোথায় ছিলেন? পাখির নীরের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে, ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল। পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন। তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল সব পাখি ঘরে আসে। সব নদী ফুরাইয়ে জীবনের সব লেনদেন, থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সেন। অনুষ্ঠানের এ পর্যায়ে কবিতা আবৃত্তি করবেন সুলতানা রাজিয়া। তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন মগবাজার, রমনা, ঢাকা থেকে। ওনার কণ্ঠে প্রথম যে কবিতাটি শুনব, আমি কিংবদন্তির কথা বলছি, কবি আবু জাফর ওবায়দুল্লাহ। আমার নাম সুলতানা রাজিয়া। আবৃত্তি করছি
আমি কিংবদন্তির কথা বলছি, আবু জাফর ওবায়দুল্লাহ। আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। তার করতলে পলিমাটির সৌরভ ছিল, তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল। তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন, অরণ্য এবং সাপদের কথা বলতেন, পতিত জমি আবাদের কথা বলতেন। তিনি কবি এবং কবিতার কথা বলতেন। জিহুবায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা, কর্ষিত জমির প্রতিটি শস্য দানা কবিতা। যে কবিতা শুনতে জানে না, সে ঝড়ের আর্তনাদ শুনবে। যে কবিতা শুনতে জানে না, সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে। যে কবিতা শুনতে জানে না, সে আজন্ম কৃতদাস থেকে যাবে। আমি উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা বলছি, উনুনের আগুনে আলোকিত একটি উজ্জ্বল জানালার কথা বলছি। আমি আমার মায়ের কথা বলছি। তিনি বলতেন, প্রবাহমান নদী যে সাঁতার জানে না, তাকেও ভাসিয়ে রাখে। যে কবিতা শুনতে জানে না, সে নদীতে ভাসতে পারে না। যে কবিতা শুনতে জানে না, সে মাছের সঙ্গে খেলা করতে পারে না। যে কবিতা শুনতে জানে না, সে মায়ের কোলে শুয়ে গল্প শুনতে পারে না। আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। আমি বিচলিত স্নেহের কথা বলছি, গর্ভবতী বোনের মৃত্যুর কথা বলছি। আমি আমার ভালোবাসার কথা বলছি। ভালোবাসা দিলে মা মরে যায়, যুদ্ধ আসে ভালোবেসে। মায়ের ছেলেরা চলে যায়। আমি আমার ভাইয়ের কথা বলছি। যে কবিতা শুনতে জানে না, সে সন্তানের জন্য মরতে পারে না। যে কবিতা শুনতে জানে না, সে ভালোবেসে যুদ্ধে যেতে পারে না। যে কবিতা শুনতে জানে না, সে সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখতে পারে না। আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল, কারণ তিনি কৃতদাস ছিলেন। আমরা কি তার মতো কবিতার কথা বলতে পারবো? আমরা কি তার মতো স্বাধীনতার কথা বলতে পারবো? অসাধারণ হয়েছে। এবারে আমরা দ্বিতীয় কবিতাটি শুনব। নির্ঝরের স্বপ্নভঙ্গ, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণীর পর। কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ। জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলি উঠেছে বাড়ি। ওরে প্রাণীর বাসনা প্রাণীর আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করে কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খসে। ফুলিয়া ফুলিয়া ফেনিল সহিল গরজে উঠেছে দারুণ রসে। এথায় ওথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়। বাহিরেতে চায় দেখিতে না পায়, কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন। ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাধরে আজকে প্রাণের সাধন। লহরীর পরে লহরী তুলিয়া, আঘাতের পরে আঘাত কর। মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ। উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা। আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া, আকুল পাগল পাড়া। কেশ এলাইয়া ফুল কুড়াইয়া, রামধনু আঁকা পাখা উড়াইয়া। রবির কিরণে হাসি ছড়াইয়া, দেবরে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব। হেসে খল খল গেয়ে কল কল, তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর।
এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ। দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর, একি একি কারাগার ঘোর। ভাঙ 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 কারা, আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। এ পর্যায়ে আমরা সুলতানা রাজিয়ার কণ্ঠে সর্বশেষ কবিতাটি শুনব। কবিতার নাম আমার পরিচয়, লিখেছেন সৈয়দ শামসুল হক। আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি। আমি বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি। চলি পলি মাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে। ১৩০০ নদী শুধায় আমাকে, কোথা থেকে তুমি এলে? আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে। আমি তো এসেছি সওদাগরের ডিঙার বহর থেকে। আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে। আমি তো এসেছি পালঝুক নামে চিত্রকলা থেকে। এসেছি বাঙালি পাহাড়পুরের বৌদ্ধ বিহার থেকে। এসেছি বাঙালি জোর বাংলার মন্দির বেদি থেকে। এসেছি বাঙালি বরেন্দ্র ভূমি সোনা মসজিদ থেকে। এসেছি বাঙালি আউল বাউল মাটির দেওল থেকে। আমি তো এসেছি সার্বভৌম বারো ভুইয়া থেকে। আমি তো এসেছি কমলা দিঘি মহুয়ার পালা থেকে। আমি তো এসেছি তিতুমির আর হাজি শরীয়ত থেকে। আমি তো এসেছি গীতাঞ্জলি অগ্নিবীণার থেকে। এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেনের থেকে। এসেছি বাঙালি জয়নুল আর অবন ঠাকুর থেকে। এসেছি বাঙালি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে। এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর থেকে। আমি যে এসেছি জয় বাংলার বজ্রকণ্ঠ থেকে। আমি যে এসেছি ৭১-এর মুক্তিযুদ্ধ থেকে। এসেছি আমার পেছনে হাজার চরণ চিহ্ন ফেলে। শুধাও আমাকে, এত দূর তুমি কোন প্রেরণায় এলে? তবে তুমি বুঝি বাঙালি জাতির ইতিহাস শোনো নাই। সবার উপর মানুষ সত্য, তাহার উপরে নাই। একসাথে আছি, একসাথে বাঁচি, আজও একসাথে থাকবই। সব বিভেদের রেখা মুছে দিয়ে সাম্যের ছবি আঁকবই। পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের। কখনোই ভয় করি না কো আমি উদ্যত কোনো খড়গের। শত্রুর সাথে লড়াই করেছি, স্বপ্নের সাথে বাস। অস্ত্রেও শান দিয়েছি যেমন, শস্য করেছি চাষ। একই হাসি মুখে বাজাইছি বাঁশি, গলায় পড়েছি ফাঁস। আপোষ করিনি কখনোই আমি, এই হলো ইতিহাস। এই ইতিহাস ভুলে যাব আজ আমি কি তেমন সন্তান, যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান। তারই ইতিহাস প্রেরণায় আমি বাংলার পথ চলি। চোখে নীলাকাশ, বুকে বিশ্বাস, পায়ে উর্বর পলি। সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বিজয় FM 71.0 এর বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান কাব্যের ভুবনে। সময় দিচ্ছি আমি শ্রী স্বপন বর্মন এবং মোসাম্মদ বাবলি আক্তার। এ পর্যায়ে যিনি কবিতা আবৃত্তির জন্য আমাদের সাথে যুক্ত হয়েছেন তিনি হলেন ডক্টর ফারজানা রহমান মুন, মিটফোর্ট, ঢাকা থেকে। আমি ফারজানা রহমান মুন আবৃত্তি করছি কবিতা ভালোবাসি ভালোবাসি, লিখেছেন সুনীল গঙ্গোপাধ্যায়। ধরো কাল তোমার পরীক্ষা, রাত জেগে পড়ার টেবিলে বসে আছো, ঘুম আসছে না তোমার। হঠাৎ করে ভয়ার্ত কণ্ঠে উঠে আমি বললাম, ভালোবাসো। তুমি কি রাগ করবে, নাকি উঠে এসে জড়িয়ে ধরে বলবে, ভালোবাসি ভালোবাসি? ধরো ক্লান্ত তুমি, অফিস থেকে সবে ফিরেছ, ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, পীড়িত, খাওয়ার টেবিলে কিছুই তৈরি নেই। রান্নাঘর থেকে বেরিয়ে ঘরমাক্ত আমি তোমার হাত ধরে যদি বলি, ভালোবাসো, তুমি কি বিরক্ত হবে, নাকি আমার হাতে আরেকটু চাপ দিয়ে বলবে, ভালোবাসি ভালোবাসি? ধরো
দুজনে শুয়ে আছি পাশাপাশি। সবেমাত্র ঘুমিয়েছ তুমি। দুঃস্বপ্ন দেখে আমি জেগে উঠলাম, শশব্যস্ত হয়ে তোমাকে ডাক দিয়ে যদি বলি ভালোবাসো, তুমি কি পাশ ফিরে শুয়ে থাকবে, নাকি হেসে উঠে বলবে ভালোবাসি ভালোবাসি? ধরো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি দুজনে, মাথার উপর তপ্ত রোদ, বাহন পাওয়া যাচ্ছে না, এমন সময় হঠাৎ দাঁড়িয়ে পথ রোধ করে যদি বলি ভালোবাসো, তুমি কি হাত সরিয়ে দেবে, নাকি রাস্তার সবার দিকে তাকিয়ে কাঁধে হাত দিয়ে বলবে ভালোবাসি ভালোবাসি? ধরো শেভ করছো, গাল কেটে রক্ত পড়ছে, এমন সময় তোমার এক ফোঁটা রক্ত হাতে নিয়ে যদি বলি ভালোবাসো, তুমি কি বকা দেবে, নাকি জড়িয়ে তোমার গালের রক্ত আমার গালে লাগিয়ে খুশিয়াল গলায় বলবে ভালোবাসি ভালোবাসি? ধরো খুব অসুস্থ তুমি, জ্বরে কপাল পুড়ে যায়, মুখে নেই রুচি, নেই কথা বলার অনুভূতি, এমন সময় মাথায় পানি দিতে দিতে তোমার মুখের দিকে তাকিয়ে যদি বলি ভালোবাসো, তুমি কি চুপ করে থাকবে, নাকি তোমার গরম শ্বাস আমার শ্বাসে বইয়ে দিয়ে বলবে ভালোবাসি ভালোবাসি? ধরো যুদ্ধের দামামা বাজছে ঘরে ঘরে, প্রচণ্ড যুদ্ধে তুমিও অংশীদার, শত্রু বাহিনী ঘিরে ফেলেছে সব, এমন সময় পাশে বসে পাগলিনী আমি তোমায় যদি জিজ্ঞেস করলাম ভালোবাসো, ক্রুদ্ধ স্বরে তুমিও কি বলবে যাও, নাকি চিন্তিত আমায় আশ্বাস দেবে, বলবে ভালোবাসি ভালোবাসি? ধরো দূরে কোথাও যাচ্ছ, দেরি হয়ে যাচ্ছে, বেরুতে যাবে, হঠাৎ বাধা দিয়ে বললাম ভালোবাসো, কটাক্ষ করবে, নাকি সুটকেস ফেলে চুলে হাত বুলাতে বুলাতে বলবে ভালোবাসি ভালোবাসি? ধরো প্রচণ্ড ঝড়, উড়ে গেছে ঘরবাতি, আশ্রয় নেই, বিধাতার দান এই পৃথিবীতে, বাস করছি দুজনে, চিন্তিত তুমি, এমন সময় তোমার বুকে মাথা রেখে যদি বলি ভালোবাসো, তুমি কি সরিয়ে দেবে, নাকি আমার মাথায় হাত রেখে বলবে ভালোবাসি ভালোবাসি? ধরো সব ছেড়ে চলে গেছো কত দূরে, 2.5 হাত মাটির নিচে শুয়ে আছো, হতভম্ব আমি যদি চিৎকার করে বলি ভালোবাসো, চুপ করে থাকবে, নাকি সেখান থেকেই আমাকে বলবে ভালোবাসি ভালোবাসি? যেখানেই যাও, যেভাবেই থাকো, না থাকলেও দূর থেকে ধ্বনি তুলো ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। দূর থেকে শুনবো তোমার কণ্ঠস্বর, বুঝবো তুমি আছো, তুমি আছো, ভালোবাসি ভালোবাসি। আশা করি আজকের অনুষ্ঠানটি আপনাদেরকেও ভালো লাগছে, যেমনটি আমাদেরকেও ভালো লাগছে। অনুষ্ঠানের এ পর্যায়ে ফারজানা রহমান মুনের কণ্ঠেই শুনবো আমরা দ্বিতীয় কবিতাটি। কবিতার নাম রুদ্রের কাছে তাসলিমার চিঠি, লিখেছেন তাসলিমা নাসরিন। প্রিয় রুদ্র, প্রযত্নে আকাশ, তুমি আকাশের ঠিকানায় চিঠি লিখতে বলেছিলে। তুমি কি এখন আকাশ জুড়ে থাকো? তুমি আকাশে উড়ে বেড়াও তুলোর মতো, পাখির মতো? তুমি এই জগৎ সংসার ছেড়ে আকাশে চলে গেছো। তুমি আসলে বেঁচেই গেছো রুদ্র। আচ্ছা, তোমার কি পাখি হয়ে উড়ে ফিরে আসতে ইচ্ছে করে না? তোমার সেই ইন্দিরা রোডের বাড়িতে, আবার সেই নীলক্ষেত, শাহবাগ, পরিবাগ, লালবাগ চষে বেড়াতে? ইচ্ছে তোমার হয় না এ আমি বিশ্বাস করি না। ইচ্ছে ঠিকই হয়, পারো না। অথচ এক সময় যা ইচ্ছে হতো তোমার তাই করতে। ইচ্ছে যদি হতো সারা রাত না ঘুমিয়ে গল্প করতে করতে। ইচ্ছে যদি হতো সারাদিন পথে পথে হাঁটতে হাঁটতে। কে তোমাকে বাধা দিত? জীবন তোমার হাতের মুঠোয় ছিল। এই জীবন নিয়ে যেমন ইচ্ছে খেলেছ। আমার ভেবে অবাক লাগে,
জীবন এখন তোমার হাতের মুঠোয় নেই। ওরা তোমাকে ট্রাকে উঠিয়ে মিঠে খালি রেখে এলো, তুমি প্রতিবাদ করতে পারোনি। আচ্ছা, তোমার লালবাগের সেই প্রেমিকাটির খবর কি? দীর্ঘ বছর প্রেম করেছিলে তোমার যে নেলি খালার সাথে। তার উদ্দেশ্যে তোমার দিস্তা দিস্তা প্রেমের কবিতা দেখে আমি কি ভীষণ কেঁদেছিলাম একদিন। তুমি আর কারোর সঙ্গে প্রেম করছো, এ আমার সইতো না। কি অবুঝ বালিকা ছিলাম, তাই কি? যেন আমাকে তোমার ভালোবাসতে হবে, যেন আমরা দুজন জন্মেছি দুজনের জন্য। যেদিন ট্রাকে করে তোমাকে নিয়ে গেল বাড়ি থেকে, আমার খুব দম বন্ধ লাগছিল। ঢাকা শহরটিকে এত ফাঁকা আর কখনো লাগেনি। বুকের মধ্যে আমার এত হাহাকারও আর কখনো জমেনি। আমি ঢাকা ছেড়ে সেদিন চলে গিয়েছিলাম ময়মনসিংহে। আমার ঘরে তোমার বাক্স ভর্তি চিঠিগুলো হাতে নিয়ে জন্মের কান্না কেঁদেছিলাম। আমাদের বিচ্ছেদ ছিল 4 বছরের। এত বছর পরও তুমি কি গভীর করে বুকের মধ্যে রয়ে গিয়েছিলে, সেদিন আমি টের পেয়েছি। আমার বড্ড হাসি পায় দেখে। এখন তোমার শয়ে শয়ে বন্ধু বেরোচ্ছে। তারা তখন কোথায় ছিল, যখন পয়সার অভাবে তুমি একটি সিঙ্গারা খেয়ে দুপুর কাটিয়েছ? আমি না হয় তোমার বন্ধু নই, তোমাকে ছেড়ে চলে এসেছিলাম বলে এই যে এখন তোমার নামে মেলা হয়, তোমার চেনা এক আমি বোধহয় অনুপস্থিত থাকি মেলায়। যারা এখন রুদ্র রুদ্র বলে মাতম করে, বুঝি না তারা তখন কোথায় ছিল। শেষ দিকে তুমি শিমুল নামের এক মেয়েকে ভালোবাসতে, বিয়ের কথাও হচ্ছিল। আমাকে শিমুলের সব গল্প একদিন করলে, শুনে তুমি বোঝনি আমার খুব কষ্ট হচ্ছিল এই ভেবে যে তুমি কি অনায়াসে প্রেম করছো, তার গল্প শোনাচ্ছ। ঠিক এই রকম অনুভব একসময় আমার জন্য ছিল তোমার। আজ আরেকজনের জন্য তোমার অস্থিরতা। নির্ঘুম রাত কাটাবার গল্প শুনে আমার কান্না পায় না বলো? তুমি শিমুলকে নিয়ে কী কী কবিতা লিখলে তা দিব্যি বলে গেলে। আমাকে আবার জিজ্ঞেসও করলে কেমন হয়েছে। আমি বললাম খুব ভালো। শিমুল মেয়েটিকে আমি কোনো দিন দেখিনি। তুমি তাকে ভালোবাসো যখন নিজে বললে, তখন আমার কষ্টটাকে বুঝতে দেইনি। তোমাকে ছেড়ে চলে গেছি ঠিকই, কিন্তু আর কাউকে ভালোবাসতে পারিনি। ভালোবাসা যে যাকে তাকে বিলোবার জিনিস নয়। আকাশের সঙ্গে কথা হয় রোজ, কষ্টের কথা, সুখের কথা। একদিন আকাশ ভরা জ্যোৎস্না গায় ভেসে যাচ্ছিল আমাদের। তুমি 2-4টি কষ্টের কথা বললে, নিজের লেখা একটি গান শুনিয়েছিলে। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি দিও। বাহ, মোংলায় বসে গানটি লিখেছিলে। মনে মনে তুমি কার চিঠি চেয়েছিলে? আমার, নেলি খালার, নাকি শিমুলের? অনেকদিন ইচ্ছে তোমাকে একটা চিঠি লিখি। একটা সময় ছিল তোমাকে প্রতিদিন চিঠি লিখতাম, তুমিও লিখতে প্রতিদিন। সেবার আরমানিটোলার বাড়িতে বসে দিলে আকাশের ঠিকানা। তুমি পাবে তো এই চিঠি। জীবন এবং জগতের তৃষ্ণা তো মানুষের কখনো মেটে না। তবু মানুষ আর বাঁচে কদিন বলো? দিন তো ফুরোয়। আমার কি দিন ফুরোচ্ছে না? তুমি ভালো থেকো। আমি ভালো নেই। ইতি, সকাল। পুনশ্চ। আমাকে সকাল বলে ডাকতে তুমি। কতকাল ওই ডাক শুনি না। তুমি কি আকাশ থেকে সকাল, আমার সকাল বলে মাঝে মধ্যে ডাকো, নাকি আমি ভুল শুনি? এবারে আমাদের আজকের অনুষ্ঠানের সর্বশেষ কবিতা আবৃত্তি। আমাদের সর্বশেষ কবিতাটি আবৃত্তি করবেন ফারজানা রহমান মুন।
যে কবিতাটি আবৃত্তি করবেন সেটি হচ্ছে সুনীল কুমার ঘোষের লেখা কবিতা বিচার করো না কেন। চলুন কবিতাটি শুনে আসি। ই বাবুরা, মুকে চিনতে লারছিস? মু হলম গে ছিরি বুধাই মুরমু। বাপের নাম গণপতি মুরমু, তার বাপ হলো গে নক্ষণ মুরমু। হুই কাপাইলদির তীরে ঝুপড়িতে থাকি। সংসার বলতে মুরা মাগ ভাতার আর একমাত্র বিটিয়া নক্ষী। নক্ষী নাও ডাকার পারা হুস হুস কইরে বেইরে উঠছিল বটে। সারা শরীরে যৌবনের ঢেউ, পটল সেরা চোখ, পায়ে ঘুঙুর পইরে ঝুমঝুম কইরে নেসি নেসি ঘুরি বেড়াতো ঘরের সামনে। ওর মা 5 বাড়ি কাজ করে, আর মু তো পরের জমিনে দিন মজুরের কাজ কইরে কোনহো রকমে পদের টেনাটো জোগাড় করি বটেন গো বাবুই মশাইরা। নক্ষী 10 ক্লাস পাশ করি 11 ক্লাসে পড়ত পাশের গ্রামের এক স্কুলে। উইটুকুন মেয়েট কি দোষ করেছিল বলেন না গো বাবু মশাইরা? সাঁওতালের ঘরে জন্মেছিল বলে মেয়েটারে মরিনগে পাপের প্যারাশ্চিত্তির করতে হলো। ভদ্রন্নকের ঘরের বিটা বিটি গুলান যারা একই ক্লাসে পড়ত, মেয়েটার সাঁওতাল বলে অপমান করত, ঘৃণা করত, অপশ্রদ্ধা করত। আমার নক্ষীর পাশে বসতে ঘৃণাইট করত। বাবু মশাইরা ওর ব্যাগ থেকে টিফিন বাইস্কুট চুরি করে ফেলিন দিত। বাবু মশাইরা কম যায় লাই বাবুরা নক্ষীকে লিয়ে হাসি তামাশা করত রোজ। বেঞ্চির উপর কানট ধইরে দাঁড় করাইন দিত। নজ্জায় বিটিয়ার মুখট নাল পাড়া হয়ে যেত। সি 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 সি, উহারা কি সভ্য সমাজের সভ্য মানুষ? নক্ষীরে মুজি গাইলাম, ই বিটিয়া তুই ইমন পাড়া মন মোরা হয়ে আসিস কেন রে? সুখের জলটু মুছিলিয়ে পড়ালিখায় মন দে। বন্ধুরা তোর আপন ভাই বোনের মতো, তোর বাপ মায়ের তুল্য মাস্টার বাবুরা, ওদের কথায় কুসুটু মন হেলিস না বিটিয়া। কুনহ কুথাট কান্দে লাই বাবু। ধপাস ধপাস কইরে ঝুপড়ির মধ্যে সেধিয়ে গেল, মানে বড় লেই গেছিল। কোনো দিন নক্ষী বিটিয়াকে ভালো মন্দ কুসুট খেইতে দিতি, ভালো টেনা দিতে পারি নাই বাবু। মুহে কুনহ রাটো কারতো না গো। সেদিন নক্ষীর আখি জল দেখেছিলাম। অপমানত সহ্য করতে পারিলাই বাবু। ঘরের মধ্যে সে দিয়ে দরাম কইরে দরজাটা বন্ধ কইরে দিল, আর খুলল না বটে। মু কইলাম, ই বিটিয়া একটু কি করলি, দরজা খোল। মু পাগল পাড়া হয়ে দরজা টোক ভেঙে দেখলাম কি মনে নক্ষী গলায় দড়ি দিয়ে ঝুলছে। নক্ষী নক্ষী রে, ইট তুই কি করলি রে বিটিয়া? ফিরি নাই, মু তোর বাপটাসি। ই দেখ তোর মাটো মাইটিতে পরে নোটপুটি খাইছে বটে। সারা দে নক্ষী, সারা দে। মোর ডাকে আর সারা দিল না। আর কোনো দিন সারা দেবে লাই বাবু মশাইরা। বাপ বইলে আর ডাকবে না। মুদের সুকলকে কাদায় রেখি ড্যাং ড্যাং করে চলি গেল বাবু। তোদের পায়ে পড়ি, মোরে নক্ষীকে মোরে বুকে ফিরান দে। নক্ষীর মা 2 দিন কুসুটো দাঁতে কাটে নাই, জ্ঞান হারাইছে। আরে নক্ষী নক্ষী কইরে ফাটাইছে বুক। বিচার করে না কেন বাবুই মশাইরা? নক্ষী কোন অপরাধে মুদের সেইরে চলিন গেল? কোন অপরাধে? সাঁওতাল ঘরে জন্ম হয়েছিল বলে এত অপরাধ? ছোটা জাত বইলে তোরা ওকে বাঁচতে দিলি না। তোদের কাছে বিচার চাইছি বাবু নক, তোরা সভ্য সমাজের সভ্য মানুষ। বিচার করো না কেন? মোর সৈট্য নক্ষীটার পিরানোট ফিরাই দে। বাবু মশাইরা বিচার করো না কেন? তোরা বিচার করো না কেন? সুপ্রিয় শ্রোতা, সময় বলছে বিদায় নেওয়ার পালা। আশা করি আমাদের আজকের অনুষ্ঠানটি আপনাদের খুবই ভালো লেগেছে। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিজয় এফএম এর স্টুডিও থেকে আমি বিদায় নিচ্ছি, মোসাম্মদ বাবলি আক্তার এবং আমি শ্রী স্বপন বর্মন। আমাদের পেজটি ফলো করে সবাই আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।